জামায়াতের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি। ঐক্যের বাইরে রাস্তায় না নামার আহ্বান খসরুর। অন্যরা নামলে হতে পারে সংঘর্ষ, প্রয়োজনে সিদ্ধান্ত নেবে সরকার। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গরুতে কাজ করছি না। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। বিএনপি যদি আহ্বান করে, জামাত অবশ্যই সবার আগে যাবে। কনসেনসাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট বাতিলের অভিযোগ। পুনর্বহাল চায় বিএনপি সহ কয়েকটি দল, বিপক্ষে জামাত, এনসিপি। আমরা বলেছি যে সিদ্ধান্ত রদবদল না করা। দলগুলোর সঙ্গে আপনারা তো আলোচনাই করেননি। আমরা হাল ছাড়ি নেই, এখন দেখি তারা কি করে। 18 সালের নির্বাচন জামাতও ধানের শীষ মার্কেটে নির্বাচন করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়। নিরাপত্তা নিশ্চিতে আবেদন করা হবে সরকারের কাছে। মিলেছে বুলেট প্রুফ গাড়ির অনুমোদন। ঢাকা 14 আসনে আলোচনায় গুমের শিকার 2 পরিবার। নিখোঁজ সুমনের বন্তুলিকে বিএনপির মনোনয়ন। জামাতের টিকিট পাওয়া ব্যারিস্টার আরমানের নানা প্রতিশ্রুতি। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকের সহকারী শিক্ষকদের অবস্থান 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবি। বিকেলে শাহবাগ অভিমুখে পদযাত্রা ও কলম সমর্পণ কর্মসূচি। পর্যাপ্ত উৎপাদনের পরও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। 7 দিনে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকা। আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ। এবং শাটডাউনে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর অচলাবস্থা। 1000-এর বেশি ফ্লাইট বাতিল। শিডিউল বিপর্যয়ে 4000। সিনেটে রিপাবলিকান ডেমোক্রেট দ্বন্দ্ব অব্যাহত। জনমত উপেক্ষা করে জোর করে দাবি আদায়ে কথায় কথায় রাস্তায় নামছে কিছু দল। বৃহত্তর দল মাঠে নামলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি বলে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে উত্তরণ ঘটেনি। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই নেবে সিদ্ধান্ত, জানান প্রেস সচিব। জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলো নির্বাচনী ইশতেহার প্রণয়নে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার। সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ট্রেসের আয়োজনে অংশ নেন বিভিন্ন দল এবং সরকারের প্রতিনিধি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রেশার নয়, জনমত গঠনে রাজপথে তারা। জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি অস্বীকৃতি জানিয়েছে বলেও জানান তিনি। আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গরুতে কাজ করছি না। আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি, আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন, জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিএনপি যদি আহ্বান করে, জামাত অবশ্যই সবার আগে যাবে। কিছু দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা কথায় কথায় রাস্তায় নামে তাদের মতো বৃহত্তর দল নামলে সংঘর্ষের শঙ্কা রয়েছে। চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয়, এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়। বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান শফিকুল আলম। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে। ইন্টারিম গভর্নমেন্ট
ইলেকশন করার জন্য। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত নিতে দুটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর কিছু ধারার সংশোধনী নিয়ে ক্ষুব্ধ বেশ কয়েকটি দল। নেতাদের অভিযোগ, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট করার বিধান বাতিল করা হয়েছে। আর এ ধারা পুনর্বহাল করতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে কিছু দল। এতে বিএনপির সমর্থন থাকলেও বিপরীত অবস্থানে জামাত, এনসিপি। ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দীর্ঘ সময় ধরেই জোটের প্রধান রাজনৈতিক দলের প্রতীকে শরিক দলের প্রার্থীদের ভোটে লড়ার রেওয়াজ রয়েছে। তবে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন হওয়ায় এখন আর থাকছে না সে সুযোগ। ফলে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে প্রার্থীদের, যা চলমান রাজনীতিতে যুক্ত করেছে নতুন বিতর্ক। এ সংক্রান্ত সংশোধনী পাশ হওয়ার আগে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। তা আমলে না নিয়ে ৩রা নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে গেজেট প্রকাশের পরও থেমে নেই দলগুলো। দলীয় প্রতীকের পাশাপাশি আগের মতো জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফেরাতে ইসির দ্বারস্থ হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 12 দলীয় জোট সহ কয়েকটি দল। এটা তো হঠাৎ করে দলগুলোর উপরে চাপিয়ে দেওয়াটা কিন্তু যৌক্তিক কোনো কথা না। আপনার দলগুলোর সঙ্গে তো আপনার তো আলোচনাই করেননি। বসবেন, কথা বলবেন, মতামত নেবেন। অতীতের একটা জায়গা থেকে হঠাৎ করে আপনি ডিপার্ট করছেন, ওনারা কাজটা ঠিক করেননি। আমাদের দলের অবস্থান তো হলো নিজস্ব প্রতীকে করা, কিন্তু একই সাথে আগামী নির্বাচনে আমরা বলেছি যে জনপ্রিয় অন্য কোনো প্রতীকে নির্বাচন করার বিধানটা আগের মতন থাকা দরকার। নির্বাচন কমিশন এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক কায়দায় এই সিদ্ধান্তটা নিয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা থাকা উচিত যে তারা কোন প্রতীকে নির্বাচন করবে, জোটবদ্ধ প্রতীকে নির্বাচন করবে না নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। আপনারা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করার প্রেক্ষিতে সেটা রাজনৈতিক দলকে প্রতিপন্ন করা হয়েছে। আমরা দাবি করব নতুন যে অধ্যাদেশটা করেছে এটা বাতিল করার জন্য। একটা জোট কেন হয়? জোট হয় নির্বাচনে জেতার জন্য, কৌশলগত একটি বিষয়। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে না জোটের প্রতীকে ইলেকশন করব, সেই অপশনটা রাখা দরকার ছিল। তো সরকার কোনো অপশন রাখে না। আমার কাছে মনে হয় কোনো দল মনে করে যে বিএনপির এই জাতীয় সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে অনেকে চায়নি যে আসলে এইভাবে অপশনটা রাখা হোক। সমমনা দলগুলোর তৎপরতায় কি ফল আসতে পারে সেদিকে নজর রাখছে বিএনপি। আমরা হাল ছাড়ি নেই, এখন দেখি তারা কি করে। সবাইকে ইলেকশন কমিশনকে বলতে হবে যেটা এটা হয় না। আমরা যেটা চেয়েছিলাম সেটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। অতীতের নির্বাচনগুলো সবাই কিন্তু এই মার্কেটিং করছে। এমনকি 18 সালের নির্বাচন জামাতও ধানের শীষ মার্কেটে নির্বাচন করেছে। তো সুতরাং এবার কিছু গোষ্ঠীকে পক্ষপাতিত্ব করার জন্যই এটা করা হয়েছে। তবে এটা ডেমোক্রেটিক প্রসেসে ঠিক না। তবে প্রতীক ইস্যুতে আরপিওতে নতুন করে ফের কোনো সংশোধনীর বিরোধিতা করছে জামায়াত। আমরা বলেছি যে সিদ্ধান্ত রদবদল না করা, কারণ সরকার যদি দলের চাপের মুখে যদি দলীয় ইন্টারেস্ট সার্ভ করার জন্য এত বড় একটা বিষয় সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। আজকে যদি একটা দলের দাবির মুখে একটা সিদ্ধান্ত চেঞ্জ করে, তাহলে আরেকটা দল আরও 3টা নিয়ে যাবে। প্রতীক সংক্রান্ত বিধানে এনসিপির অবস্থানও জামায়াতের মতোই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভূ রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র সরকারের বিশেষ নিরাপত্তা ফোর্স। তাই বিএনপি ও তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসবেন এমনটাই জানাচ্ছেন দলের অনেক নেতাই, এবং তিনি কোন বাসায় থাকবেন সেটিও কিন্তু এখন অনেকটাই নিশ্চিত। অর্থাৎ গুলশান এভিনিউর 196 নম্বর এই বাড়িটিতেই উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। প্রস্তুত হচ্ছে 196 নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ। বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে।
অন্যদিকে গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান তিনি দেশে ফিরলে এই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলি চালাবেন এই অফিসে ঘিরেই, এই অফিসে থেকেই। সেই কারণে এই অফিসটিকে নতুন করে আবার সংস্কার করা হচ্ছে। উঠানে যে জায়গাটি রয়েছে সেই উঠানে নতুন করে ডেকোরেশন করা হচ্ছে, এখানে নেতাকর্মীরা আসবেন, এখানে বসবেন, রং করা হচ্ছে, নতুন করে গেট তৈরি করা হয়েছে। কার্যালয়, বাসা সবই প্রস্তুত হচ্ছে। তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে লাহি আকবরের কাছে। সময় সংবাদকে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 17 বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে। ওনার সাথে আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি দেশে আসার আগে আপনাকে 1 মাস সময় দেব আমার আসার দিনটা। ওনার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশন ইন এ ডে অর টু উইল কাম, ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের, এমনটা জানিয়ে ফজলে লাহি আকবর বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ইজ আ মাস্ট। তারেক রহমান কিন্তু এক ব্যক্তি নন, উনি এখন শুধু বিএনপির লোক না। ওনার কিছু যদি ঘটে যায় একটা দেশে এমন একটা পরিস্থিতি হবে যে যেই আমরা স্থিতিশীলতা এবং ভবিষ্যতে একটা ইলেকশন সবই কিন্তু বানচাল হবে। ওনাকে একদিকে জনগণের সাথে মিশতে হবে, সেই সুযোগ করতে হবে, আরেকদিকে ওনার নিরাপত্তাও দেখতে হবে এবং এটা কিন্তু হাইলি প্রফেশনাল একটা ব্যাপার। সরকারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে ভিভিআইপি প্রোটেকশন, তারা অথবা সেনাবাহিনী এই দায়িত্ব নিতে পারে। ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে, এরকম ক্রিটিক্যাল টাইমে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। এদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখা আমাদের সকলেরই প্রয়োজন। দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরা পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের, কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরা করবেন বলেও জানান ফজলে লাহি আকবর। সিচুয়েশনের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, দেশের যে অবস্থা চলছে, এই প্রতিটাতে ওয়ান ইজ রিলেটেড টু দি আদার। পরিবর্তন এখন শোনা যাচ্ছে যে উনি হয়তো বা ইলেকশন করে পরে যাবেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আল্লাহর কাছে উনি ফরিয়াদ করবেন। গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য 2টি বুলেট প্রুফ গাড়ি কিনতে বিএনপিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে ভোটের মাঠে এবার আলোচনার কেন্দ্রবিন্দু গুম হওয়া 2 পরিবার। বিএনপির গুম হওয়া নেতা সুমনের বোন তুলির হাতে ধানের শীষ তুলে দিয়েছে বিএনপি। অন্যদিকে গুমের শিকার ব্যারিস্টার আরমান টিকিট পেয়েছেন জামায়াতের। তবে এই আসনের ভোটারদের চাওয়া উন্নয়ন, নিরাপত্তা আর কাজের রাজনীতি। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্টে বিস্তারিত। মিরপুর, গাবতলী থেকে সাভারের কাউন্দিয়া আর বনগাঁও পর্যন্ত বিস্তৃত রাজধানীর ঢাকা 14 আসন। ভোটের হাওয়ায় এই আসনে এখন আলোচনার কেন্দ্রে 2 প্রতিপক্ষ, বিএনপির তুলি এবং জামায়াতের আরমান। ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে নির্বাচনী এলাকায় মনোনয়ন পাওয়া প্রার্থীরা গণসংযোগে ঘাম ঝরাচ্ছেন। ভোটের মাঠে তরুণ 2 প্রার্থী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানছেন। নারী নেতৃত্বের নতুন মুখ বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি। গুম হওয়া ভাইয়ের সন্ধানে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় প্রথমবার দলের মনোনয়ন পেলেন। অপরাজনীতি নয়, মানবিক ঢাকা 14 গড়ার প্রতিশ্রুতি তার। যেই অপরাজনীতি প্র্যাকটিস বাংলাদেশে ছিল, আপনারা সামনে হয়তো ভিন্ন রাজনীতির মুখ দেখতে যাচ্ছেন, যেখানে প্রতিহিংসার শিকার হতে হবে না কাউকে, এবং সেইখানে আমরা যেই হত্যাযজ্ঞ হতে দেখেছি শুধুমাত্র ক্ষমতায়নের জন্য, ক্ষমতায় থাকার জন্য, সেই রাজনীতি আমরা আর চাই না। জামায়াত সম্ভাব্য প্রার্থী আরমান প্রতিশ্রুতি দিলেন, শত্রুতা নয়, লক্ষ্য হবে মানুষের কল্যাণ। একটি নতুন ধারার রাজনীতির সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আমার বোনকে সাথে নিয়ে আমরা প্রমাণ করব যে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা মানেই শত্রুতা নয়। অবশ্যই আমাদের মধ্যে রাজনৈতিক তীব্র প্রতিযোগিতা হবে, কিন্তু এই প্রতিযোগিতা হবে মানুষকে সেবা করার দিক দিয়ে। আমরা যে রাজনৈতিক অঙ্গনে সহিংসতা দেখি, ব্যক্তিগত আক্রমণ দেখি, শেমিং এবং টাইমিংয়ের রাজনীতি দেখি, আমার বোন সানজিদা ইসলাম তুলিকে সাথে নিয়ে আমরা প্রমাণ করব রাজনীতিতে এগুলোর দিন শেষ।
এলাকার ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন, নিরাপত্তা আর কাজের রাজনীতি চান তারা। আমাদের এই এলাকার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যে সমাধান করবে তাকেই আমরা ভোট দেব। যে আমাদের জন্য উন্নয়ন করবে, রাস্তাঘাটে কাজ করবে, আমরা যে যোগ্য মনে করবো তাকে আমরা ভোট দেব। তারা যে আমাদের আশাটা দেয় ওইটা যাতে তারা পরবর্তীতে যখন ক্ষমতায় আসে ওইটা যাতে তারা পালন করতে পারে, এটাই আমাদের আশা থাকবে। ঢাকা 14 আসনের মিরপুরের এই বড়বাজার থেকে কাউন্দিয়া ইউনিয়নে যেতে হলে নৌকায় এখানকার হাজারো মানুষের ভরসা। স্থানীয়দের দাবি একটি ব্রিজ হলে পাল্টে যাবে দুইয়ের যোগাযোগ ব্যবস্থা, কমবে ভোগান্তি। বিচ্ছিন্ন দ্বীপের মতো এই দুই ইউনিয়নের মানুষের চাওয়া তাই একটু আলাদা। নেতা কর্মীরা ব্রিজ হওয়ার আগেই মনে করেন এরা খায়। 50 বছর ধরে আমরা এই অবস্থায় দেখতেছি। মাল সামাল নিয়ে পারে না, তোমার বড় বড় গাড়ি ঢুকা পারতেছে না, মানুষজন পারতেছে না। 96 সাল থেকে 2025 সাল এই পর্যন্ত ব্রিজের আশ্বাস যায়, কিন্তু ব্রিজ পাই না। প্রথমবারের মতো ভোটের মাঠে দুই প্রার্থীর লড়াইয়ে ফলাফলই জানা যাবে কে হাসবেন শেষ হাসি। তবে ভোটারের প্রত্যাশা, ভরসার প্রতিদান পেতে এবার আর ঠকবেন না তারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় গত 9 মাসে উদ্ধার হয়েছে 38টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, যার বেশিরভাগই বিদেশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢোকার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে সীমান্তের টহল বাড়ানো হয়েছে। বাহার রায়হানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার 104 কিলোমিটার সীমান্ত এলাকার অন্তর্ভুক্ত বুড়িচং, ব্রাহ্মণপাড়া, 14 গ্রাম, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের হটস্পট হিসাবে বিবেচিত। স্থানীয়দের শঙ্কা, আসছে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভিনব কায়দায় সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে পারে আধুনিক আগ্নেয়াস্ত্র। এই অস্ত্র ঢুকলে নির্বাচনী সহিংসতা ও পেশিশক্তির প্রভাব আরও বাড়িয়ে তুলতে পারে। ভারত দিয়ে কিন্তু অহরহ অস্ত্র বিগত সময়ে ঢুকছে, এখন আবার ঢুকতেছে। এইভাবে অস্ত্র আসলে সুষ্ঠু নির্বাচন হবে না। এই অবাধ যে অস্ত্রের বিচরণ দেখছি, এটি খুবই আশঙ্কাজনক নির্বাচনের জন্য। এই প্রশাসন যদি সিরিয়াস হয় তাহলে এই অস্ত্রের অনুপ্রবেশ রোধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে টহল বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন কেন্দ্রে কিংবা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য একটা মহল চাচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক। সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। এখন পর্যন্ত বাইরে থেকে কোনো কিছু আসছে আমরা এখন পাইনি, তবে আমরা তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গত 9 মাসে জেলায় উদ্ধার হয়েছে 38টি আগ্নেয়াস্ত্র, 113 রাউন্ড গুলি ও 20টি ম্যাগাজিন, যার বেশিরভাগই বিদেশি। সময় সংবাদ, কুমিল্লা। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকাল 9টা40 হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে দেওয়া হয় গার্ড অব অনার। বেলা 11টার দিকে সদরের আরিফপুরে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এরপর যান কালাচাঁদপাড়ার নিজ বাড়িতে। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও নিবিড় সময় কাটাবেন। রাত্রি যাপন করবেন সার্কিট হাউসে। রোববার বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি। এই সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঘাসের ডগায় শিশির বিন্দু, ভোরের কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা। গ্রামীণ জনপদে ঘরে ঘরে চলছে শীতের প্রস্তুতি। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। 10ম গ্রেডে বেতন উন্নীত করা সহ 3 দফা দাবিতে এবার আন্দোলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানান তারা। বিকেলে শাহবাগ অভিমুখে পদযাত্রার পাশাপাশি করবেন কলম সমর্পণ কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক, সবার কণ্ঠে দাবি আদায়ের স্লোগান। শনিবার সকালে সারা দেশ থেকে শিক্ষকরা রাজধানীতে এসে অংশ নেন অবস্থান কর্মসূচিতে। শিক্ষকরা বলছেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের
তৃতীয় শ্রেণীতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ 10ম গ্রেডের জন্য আন্দোলন করছি, শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি এবং আমাদের টাইম স্কেল উচ্চতর গ্রেডের যে সমস্যা সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করছি। আজকে শুরু হয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। উন্নত মন মানসিকতা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষকদেরকে 10ম গ্রেড সুনিশ্চিত করাটা এখন একান্তই সময়ের দাবি। পদোন্নতির যোগ্যতা থাকার পরও প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষককে সারা জীবন এক পদে আটকে থাকতে হচ্ছে। দাবি ওঠে শতভাগ বিভাগীয় পদোন্নতিরও। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড সহ এই মান মর্যাদা দিলে শিক্ষকরা বাড়ি ফিরবে। আমরা যেন 10ম গ্রেডে উন্নীত হতে পারি। 10 বছর এবং 15 বছর উপলক্ষে আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে সমাধান কাটিয়ে ওটার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি। এদিকে অবস্থান কর্মসূচিতে সংহতি জানান এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। বলেন, গণ অভ্যুত্থানের পরও শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া জুলাইয়ের সঙ্গে গাদ্দারি। শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন, আবার আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। সুতরাং শিক্ষকরা যদি সন্তুষ্ট না থাকেন তাহলে কিভাবে এই জাতি মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবে? এদেশে সচিবদের, আমলাদের বাসায় যারা রান্না বান্না করে তাদের বেতন নাকি আমাদের শিক্ষকদের চাইতে বেশি। এই ধরনের অসম্মানজনক অবস্থা থেকে এই দেশের শিক্ষক সমাজকে মুক্ত করতে হবে। দাবি পূরণ না হলে কর্মবিরতি সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। শাকির, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা 10ম গ্রেডে নির্ধারণের দাবি সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকরা বলছেন যে তাদের বেতন ভাতা 10ম গ্রেড ছাড়াও তারা কিন্তু তাদের যে আরও 2টি দাবি, সে 2টি দাবি জানিয়েছেন এবং সেই 2টি দাবির মধ্যে আমরা দেখতে পেয়েছি তারা বলেছেন যে চাকরির 10ম বছর এবং 16তম বছরে তাদের যে সিনিয়র গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে যে জটিলতা রয়েছে সেই জটিলতাটুকু নিরসন করতে হবে। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে তাদের বিভাগীয় যে পদোন্নতি রয়েছে সেই বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দিতে হবে এবং তারা বলছেন যে যেখানে রাষ্ট্রের জাতি গড়ার কারিগর শিক্ষকরা, সেখানে রাষ্ট্রের যে বেতন কাঠামো সেটিতে 3য় শ্রেণীর পর্যায়ে শিক্ষকদেরকে রাখা হয়েছে। সেই শিক্ষকদেরকে 3য় শ্রেণীর পর্যায়ে রেখে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি আসলে বাস্তবায়ন সম্ভব নয়, সেটি তারা বলছেন। এবং তারা বলছেন যে বছরের পর বছর শিক্ষকরা কিন্তু একটি পদে থেকেই তারা তাদের যে অবসর সেটি গ্রহণ করেন, অর্থাৎ তারা তাদের চাকরিকালীন সময়ে যে পদোন্নতির সুবিধা সেটি পান না। এই জটিলতা এবং এই বৈষম্য যেন নিরসন করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। আর তারা বলছেন যে আগামী দিনে তারা আরও কঠোর কর্মসূচি, সেক্ষেত্রে তারা কর্মবিরতি পালন এবং আসন্ন যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেই বার্ষিক পরীক্ষায় দায়িত্ব পালন না করা সহ নানা ধরনের কর্মসূচিতে যাওয়ার জন্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন আজ বিকালে অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজধানীর শাহবাগ অভিমুখে যাত্রা করবেন এবং সেখানে তারা কলম বিসর্জন বা কলম সমর্পণ করে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করবেন। পাশাপাশি তারা বলছেন যে আগামী দিনের শিক্ষকদের মর্যাদার সঙ্গে সম্পৃক্ত সবগুলো দাবি যেন সরকার মেনে নেয়। আমরা দেখতে পেয়েছি এখানে শিক্ষকদের বাইরেও কিন্তু বিভিন্ন দলের যারা সম্পৃক্ত রয়েছেন, যদি বলতে চাই জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন কিন্তু তাদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাজের সব স্তরে বৈষম্য ঠেকাতে আইন প্রবর্তনের অঙ্গীকার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। এ বিষয়ে জনসচেতনতা জরুরি বলে মনে করেন নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রস্তাবিত এ আইনের সংস্কার করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। কার্যকর ও বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করা হয় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সংলাপে বৈষম্য রোধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। আমাদের এই বস্তিবাসী কোনো একটা আইন দেখে কথা হয়েছে যে আমার শিশু কত বড় হয়েছে তার কিন্তু নিবন্ধন করতে পারি না, সেটা সে ভালো একটা স্কুলে পড়ালেখা করতে পারে না,
ভিআইপির বৈষম্য নিয়ে আপনি কোনোদিন চিন্তা করবেন কিনা? ভিআইপিরা কি তাদের নিজেদের প্রায়োরিটি সার্ভিসকে বন্ধ করবে না? এ সময় বৈষম্য বিরোধী আইনের নানা অসঙ্গতি তুলে ধরে তাগিদ আসে অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ জারির। আমি এটা বলছি না যে বৈষম্য বিরোধী আইন করলেই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এটা প্রথম একটা পদক্ষেপ, যে পদক্ষেপ আমরা জোরালোভাবে বলতে চাই আমরা চাই। সকল রাজনৈতিক দলের ইশতেহারে বৈষম্য বিরোধী আইন প্রবর্তনের বিষয়টি উঠে আসা উচিত উল্লেখ করে এ বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার রাখার দাবি জানান নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যদি আমরা চাই নির্বাচন, তাহলে অবশ্যই এই সর্বজনীন বৈষম্য বিরোধী আইনের প্রয়োজন প্রবর্তন। এই আইনের প্রবর্তন আমার নির্বাচনের ক্ষেত্রে একটি বাতাবরণ পরিবেশ সৃষ্টি করবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বৈষম্য বিরোধী আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে এটি বাস্তবায়নে মনিটরিং এর আহ্বান জানান বক্তারা। বৈষম্যের শিকার কারা হচ্ছে, এই যে আমরা যদি এই আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 2010 সাল হতে 2013 সাল পর্যন্ত এলজিইডিতে 257 জন প্রকৌশলীর চাকরি উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর হয়েছে অনিয়মে ভর করে। আদালতের নির্দেশে গেল এপ্রিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জমা দেয়া তদন্ত প্রতিবেদনে এমন চিত্র উঠে এলেও তাদের ভেতর থেকে অনেকে আবার পদোন্নতির প্রস্তাব করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যদিও তাদের পদোন্নতি সহ অন্যান্য কার্যক্রমে রয়েছে আদালতের স্থিতাবস্থা। এ অবস্থায় অভিযুক্তদের পদোন্নতির বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নেওয়া উদ্যোগের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখার তাগিদ টিআইবির। এমএস আরিফিনের রিপোর্ট। এলজিইডিতে উন্নয়ন প্রকল্প থেকে 2010 সাল হতে 2013 সাল পর্যন্ত মোট 257 জনকে বিধিবহির্ভূতভাবে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। গেল এপ্রিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের করা এই তদন্ত প্রতিবেদনে উঠে আসে এমন অনিয়মের চিত্র। প্রতিবেদনে দেখা যায় 257 জনের মধ্যে 36 জনের প্রকল্পে চাকরির ধারাবাহিকতা ছিল না। অনেকের কৃষিতে ও যন্ত্রকৌশলে বিএসসি ডিগ্রি থাকলেও কাজ করছেন এলজিইডির পুর প্রকৌশলী হিসেবে। এমনকি এই 257 জনকে প্রথম দফায় যে পদোন্নতি দেয়া হয় সেটিও আইনসম্মত হয়নি। এ অবস্থায় এক রিটের প্রেক্ষিতে গেল 6 আগস্ট তাদের পদোন্নতি সহ বিভিন্ন কার্যক্রমে স্থিতাবস্থা দেন উচ্চ আদালত। অথচ গেল 4 সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক অফিস আদেশে দেখা যাচ্ছে এলজিইডির প্রথম শ্রেণীর পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত ও উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত জনবল থেকেই 212 জনকে পঞ্চম গ্রেডে পদোন্নতির জন্য সুপারিশ করতে 6 সদস্যের কমিটি গঠন করে স্থানীয় সরকার বিভাগ, যারা 23 সেপ্টেম্বর বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েও সভার দিন তা স্থগিত করে। রিটের তথ্য, এই পদোন্নতির তালিকায় ওই 257 জনের অনেকেই রয়েছেন। এ অবস্থায় গেল 15 অক্টোবর অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির স্থানীয় সরকার বিভাগ বরাবর এক নোটিশ পাঠান, যেখানে বলা হয় অভিযুক্তদের ব্যাপারে দেয়া স্থিতাবস্থা মানা না হলে তা হবে আদালত অবমাননার শামিল। যাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হয়েছে অনিয়ম করেই উচ্চ আদালতের আদেশকে পাশ কাটিয়ে তাদের পদোন্নতির উদ্যোগের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার তাগিদ টিআইবির নির্বাহী পরিচালকের। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এমনকি দুর্নীতির অভিযোগ আছে বা অন্য কোনো কারণে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছে ফ্রম দ্য কোর্ট, সেই ক্ষেত্রে তো কোনো অবস্থায় একতরফাভাবে এলজিডির মতো প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার পিছনে কি যুক্তি আছে সেটা এলজিডি ব্যাখ্যা করা উচিত। কোনো কারণে যেন উপযুক্ত ও নির্দোষ কর্মকর্তারা তাদের উপযুক্ত প্রাপ্য থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার তাগিদও টিআইবির। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চাহিদার বিপরীতে উদ্বৃত্ত উৎপাদন, রয়েছে স্বাভাবিক সরবরাহ, তবুও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। চলতি মাসের 7 দিনে কেজিতে 40 টাকা বাড়িয়ে বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকারও বেশি। আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। আগস্ট ও সেপ্টেম্বর 2 মাস খুচরা বাজারে মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 80 থেকে 85 টাকা। পুরো অক্টোবর জুড়ে ছিল 80 টাকা। হঠাৎ করে 1 নভেম্বর এক লাফে 25 টাকা বেড়ে 105 টাকায় পৌঁছে যায়। এরপর 4 নভেম্বর 110 ও 5 নভেম্বর তা থেকে 120 টাকায়, অর্থাৎ 5 দিনে কেজিতে বাড়ে 40 টাকা। কিন্তু কারণ কি? আমদানিও কম, এই জন্য দামটা একটু বেড়ে গেছে। পুরোটাই আমাদের দেশি মালে চলছে, এখন দেশি মালও একটু শর্ট হয়ে গেছে।
ব্যবসায়ীরা এমন দাবি করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত অর্থবছরে বেড়েছে পেঁয়াজের চাষ ও উৎপাদন, এখনও চাহিদার বিপরীতে রয়েছে যথেষ্ট মজুত। 4 নভেম্বর আমরা যে তথ্য জেলা থেকে, সেখানে আমরা 3,67,300 মেট্রিক টন আমাদের এখনও মজুত আছে কৃষক পর্যায়ে। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদকে আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি, সেটা আমরা ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে। আমরা সেখান থেকে 87,000 মেট্রিক টন পাবো। আরেকটা আমাদের আছে মুড়ি কাটা পেঁয়াজ, আরও 2,42,000 মেট্রিক টন পেঁয়াজ পাবো। উৎপাদন ও সরবরাহ নিয়ে কৃষি সম্প্রসারণের দাবির মিল পাওয়া যায় বাজার বিশ্লেষণেও। কেননা গেল অক্টোবরেও সর্বোচ্চ দাম ছিল 80 টাকা, অথচ এর আগে 2023 ও 2024 সালে জুন মাসেই 1 কেজি পেঁয়াজের দাম ছাড়ায় 85 টাকা, যা বেড়ে অক্টোবরে পৌঁছায় 115 টাকায়। ফলে এবার নভেম্বরের এই আকস্মিক দামের পেছনে কারসাজি দেখছেন ভোক্তারা। বাড়লে হয়তো 20 টাকা, 10 টাকা বা 5 টাকা এরকম করে বাড়তে পারে। সাধারণ মানুষের জন্য এটা বিরাট একটা ভোগান্তি, কারণ 40 টাকা পেঁয়াজের কেজিতে বেড়ে গেছে। হয়তো বা মনে হচ্ছে যে সিন্ডিকেট ঢুকে গেছে আবার আগের মতো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে দেশের দৈনিক পেঁয়াজের চাহিদা 7,715 মেট্রিক টন। সে হিসেবে নভেম্বরের 7 দিনে কেজিতে 40 টাকা পর্যন্ত বাড়তি ধরলেও বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা তুলে নিয়েছেন 173 কোটি টাকারও বেশি। কৃষিবিদরা বলছেন মৌসুমের শেষ দিকে সরবরাহ কমা স্বাভাবিক হলেও অভ্যন্তরীণ উৎপাদনের চাহিদা পূরণ সম্ভব। অনেকগুলো কোম্পানি চাইছে আমরা আমদানি করি বিদেশ থেকে, এটা করতে দেওয়া উচিত না, কারণ এইটুকু হিট, এইটুকু স্ট্রেস তাকে সহ্য করতে হবে। হঠাৎ দাম বেড়ে গেছে, 3 কেজির জায়গায় 2.5 কেজি কিনলাম, এইটুকু করতে হবে। 2024-25 অর্থ বছরে সারা দেশে 2,93,431 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন 44.5 লাখ মেট্রিক টন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক রূপ পাওয়ার 25 বছর পেরিয়ে গেল মাস্টার প্ল্যানে আটকে আছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি আধুনিকায়নের কাজ। এমনকি যাত্রী ধারণ সক্ষমতায় পেরিয়ে গেছে 2020 সালে। অথচ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে ওঠার সুযোগ থাকলেও নানামুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর তা হয়ে উঠতে পারছে না। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। শুধুমাত্র শীতের কুয়াশা কিংবা দুর্ঘটনায় বিমান উঠানামা বন্ধ থাকলেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হয়ে উঠে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। মাত্র 1 ঘন্টার মধ্যে 10টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নামিয়ে তার প্রমাণও দিয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিমানবন্দরের ভয়াবহ আগুনের ঘটনায়। আর স্বাভাবিক সময়ে অনেকটা স্থানীয় বিমানবন্দরের মতোই অবহেলিত শাহ আমানত। অথচ শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়ন প্রকল্প এখনো মাস্টার প্ল্যানে আটকে আছে। এই ধরনের মোকাবেলা যদি ভবিষ্যতে আল্লাহ না করে হয়ে থাকে, তাহলে আমরা আরো বড় পরিসরে আমাদের বিমান, আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে আমরা আমাদের অ্যাকোমোডেট করতে পারবো। স্বাধীনতার পর অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর জাপানের আর্থিক সহায়তায় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক রূপ পায়। অবশ্য এই মেয়াদকাল ছিল 2020 সাল পর্যন্ত। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সক্ষমতা 65 PCN থেকে বাড়িয়ে করা হয়েছে 92 PCN। এখন 777 থেকে শুরু করে যে কোনো সাইজের বিমান অনায়াসে নামতে পারবে এই রানওয়েতে। বাড়ানো হয়েছে অ্যাপ্রন পার্কিং সক্ষমতাও। তবে শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসাবে এই বিমানবন্দরকে গড়ে তুলতে গেলে প্রয়োজন মাস্টার প্ল্যানের যথাযথ বাস্তবায়ন। মূলত 3 ধাপে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের মাস্টার প্ল্যান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে যাত্রী ধারণ ক্ষমতা থাকছে, এর মধ্যে রানওয়ে এবং টার্মিনাল সম্প্রসারণও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আলাদা কার্গো পয়েন্টও থাকবে। এই মাস্টার প্ল্যানের মধ্যে আমার যত ধরনের আধুনিক যাত্রী সেবার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়ার সেইগুলো, প্লাস হচ্ছে আমার ফায়ার ক্যাপাসিটি বাড়ানো, ফায়ার ক্যাটাগরি ডেভেলপ করা। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। বিমানবন্দর দিয়ে হলে ওখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম, এনি কাইন্ড অফ সবখানে ফুটপ্রিন্ট বাড়ে। ফুটপ্রিন্ট বাড়লে এনি কাইন্ড অফ বিজনেসেস বলেন, আপনি ওটা ট্যুরিজম বলেন অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি, দ্যাট উইল ইনক্রিজ। দিনে গড়ে 17টি আন্তর্জাতিক এবং 36টি অভ্যন্তরীণ সহ 53টি ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। পর্যটক খরা কাটছে না সেন্ট মার্টিনে। অনুমতি দিলেও 1 সপ্তাহেও যায়নি কোনো জাহাজ। জমছে না ব্যবসা বাণিজ্য। বিধিনিষেধ শিথিল না হলে সংকট বাড়ার আশঙ্কা দ্বীপবাসীর।
গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ল তুলার গুদাম। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। শনিবার সকাল 11টার দিকে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার টিনশেডের একটি তুলার গুদামে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় ছুটে আসেন আশেপাশের লোকজন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি তুলার গুদামে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে 999-এ কল করেন। খবর পেয়ে টঙ্গী সহ আশেপাশের ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সম্ভবত এই গুডাউনের কারেন্টের দিয়ে থেকে ফায়ার করছে। ফায়ার করার সাথে সাথে এই গুডাউন থেকে আগুনটা এই গুডাউনে গেছে, তারপর আগুন ছড়িয়ে গেছে। সকাল 11টা বাজে শুনলাম আগুন লাগলো, আমরা দৌড়াদৌড়ি করে হায়া লোকজন লইয়া ফায়ার সার্ভিস ইউনিট আইছে 2-3টা আগুন নিবানোর জন্য। ফায়ার সার্ভিস আসতে অনেক বিলম্ব হয়েছে। ফায়ার সার্ভিস টঙ্গী ফায়ার সার্ভিস প্রথমত ফোন ধরে নাই, আমরা 999-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য পেয়েছি, অনেক লেট হয়েছে। বেলা 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের কাজ করায় বেগ পেতে হয়েছে। পানির মারাত্মক ক্রাইসিস। আমরা বিভিন্ন বাসা বাড়িতে পাম্প ফিট করি, পানি 20 মিনিট যায়, আবার পানি ফিট করি, আবার 20 মিনিট যায়। পানির মারাত্মক ক্রাইসিস, তবে আগুন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ আছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। সময় সংবাদ, গাজীপুর। পর্যটক খরায় ফাঁকা সেন্ট মার্টিন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে 2টি জাহাজ প্রশাসন চলাচলের অনুমতি দিলেও গত 1 সপ্তাহেও যায়নি কোনো জাহাজ। জমছে না ব্যবসা বাণিজ্য, খাঁ খাঁ করছে জেটিঘাট। এতে সংকট বেড়েছে দ্বীপে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিষাদে ভরা পুরো সেন্ট মার্টিন দ্বীপ। নেই কোনো ভিড়, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট আর জনশূন্য সৈকত। যেটিতেও নেই জাহাজের হুইসেল। সবখানে একরাশ শুনশান নীরবতা। দ্বীপবাসীর অভিযোগ, আগে অক্টোবর থেকে পর্যটক আসা শুরু হলেও গত বছর থেকে পরিবেশ রক্ষার নামে নানা বিধিনিষেধে থমকে গেছে পর্যটন। এবারও নভেম্বরের শুরুতে ভ্রমণ উন্মুক্ত হলেও জাহাজ চলাচল না করায় দেখা নেই পর্যটকের। আগে 4 মাসের ব্যবসা করে সারা বছর সংসার চললেও এখন মাত্র 2 মাসের আয়ে টিকে থাকতে হচ্ছে। অভাব অনটনে অনেকেই জীবিকার খোঁজে দ্বীপ ছাড়তে বাধ্য হচ্ছেন। 50 দিনে আমাদের ব্যবসা হয়েছিল কিছুটা, 2 মাস পর্যন্ত চলতে পারছিলাম টানা ইনস্টা করে। মাস পর থেকে আমরা কোভিড দুর্ভিক্ষের মধ্যে চলতেছে। 2টা দোকানের মধ্যে 12 বন্ধ দিতে পারতেছি না। আমরা এমন লসে আছি বলার মতো না। একবেলা খাইতে পারলে একবেলা খাইতে পারতেছি না। 500 টাকা চাষের বিল, 200 টাকা তুলতে আমার কষ্ট হয়ে কষ্টের মধ্যে আছে আমি সারাদিন। 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে এখানে এসে আবার 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে যাব। 2 ঘন্টার জন্য এখানে বা 1 ঘন্টার জন্য কেউ আসবে না। এই মাসে পর্যটক আসার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো পর্যটক এসে নাই বলতেই চলে। সেন্ট মার্টিনে হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট মিলে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও পর্যটক না থাকায় পড়েছে চরম মন্দায়। স্থানীয় জনপ্রতিনিধিদের সংখ্যা, দ্বীপের 80% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। মাত্র 2 মাসের আয় দিয়ে সারা বছর টিকে থাকা অসম্ভব, যা শীঘ্রই জীবিকা ও খাদ্য সংকটে রূপ নিতে পারে। সিজনে ভাড়া দিয়ে বাকি টাইমগুলো তো অফ রাখি। সেই হোটেল রিসোর্ট আমরা এখনো সেভাবে পড়ে আছে, আমরা কিছুই কাজকর্ম হাত দিতে পারছি না। এই জন্যই আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। উৎকণ্ঠা এবং অর্থনৈতিক আয়ের পথ যেটা, সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। সেন্ট মার্টিনের মানুষ উঠুনি আর টেকনাফ চলে আইছে। সেন্ট মার্টিনবাসী যদি এরকম থাকলে অনাহারে মরবে। 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। নিরিবিলি প্রকৃতির এই দ্বীপ এখন নীরবতা আর উদ্বেগে ঘেরা। পর্যটনের এই স্থবিরতা কতদিন চলবে, সেটি এখন সেন্ট মার্টিনবাসীর বড় প্রশ্ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে আকাশপথে নেমেছে বড় বিপর্যয়। বাতিল হয়েছে 1000-এর বেশি ফ্লাইট আর শিডিউল বিপর্যয়ে 4000। এদিকে সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বা শাটডাউন 38তম দিনে পৌঁছেছে। এতে দেশটির বহু সরকারি কর্মী এখনও বেতনহীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা। কেউ ছুটি নিচ্ছেন, কেউ চাকরি ছেড়ে যাচ্ছেন। এতে দেশ জুড়ে ফ্লাইট বিলম্ব আর বাতিলের সংখ্যা বেড়েই যাচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহে 10% বেড়ে দাঁড়াবে। এতে প্রতিদিন প্রায় 4000 ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডেল্টা, ইউনাইটেড সহ বড় এয়ারলাইন্সগুলো জানিয়েছে বাতিল হওয়া টিকিটের পুরো টাকা যাত্রীরা ফেরত পাবেন। এমন পরিস্থিতিতে থ্যাঙ্কসগিভিং সামনে রেখে যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবহন মন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, অচলাবস্থা চলতে থাকলে ফ্লাইট বাতিলের হার 20% পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি শাটডাউন শেষ হলেও এর প্রভাব কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে সিনেটে 60 ভোটের বদলে 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে। অন্যদিকে সিনেট নেতা জন থুন জানান, শাটডাউন দ্রুত শেষের আহ্বান জানালেও ডেমোক্রেট স্বাস্থ্য নিয়ে নিশ্চয়তা ছাড়া আলোচনায় রাজি নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আর হেমন্তের বিদায় বার্তা নিয়ে প্রকৃতিতে এখন শীতের আগমনী। ভোরবেলা ও সন্ধ্যায় হালকা হিমেল হাওয়ায় মৃদু শীতের আমেজ। গ্রামাঞ্চলে খেজুরের রস, পিঠে পুলির প্রস্তুতিও চলছে পুরো দমে। শাহিনুর শাহিনের তোলা ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। ভোর হতেই নিস্তব্ধতা ভেঙে মসজিদের মিনার থেকে ভেসে আসে মুয়াজ্জিনের দরাজ গলা। পবিত্র ধ্বনি বাতাসে মিশে ছড়িয়ে পড়ে মাইলের পর মাইল। এটা শুধু ধর্মীয় আহ্বানই নয়, গ্রাম বাংলার মানুষের কাছে নতুন দিনের সূচনা বার্তা। আজানের সুর আর পাখির কলতানে ঘুম ভাঙে ছোট ছোট ছেলে মেয়েদের। কুয়াশা ভেজা ভোরের শান্ত পরিবেশে তাদের ছোট ছোট পায়ের সুর তোলে এক মিষ্টি শব্দ। শরতের নীল আকাশ সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে কখন যে মিলিয়ে গেছে তা হয়তো টেরই পাননি অনেকে। ঘাসের ডগায় মুক্তোর দানার মতো শিশির বিন্দু আর শিউলি ফুলের মিষ্টি সৌরভ জানান দেয় শুরু হয়েছে ঋতুচক্রের পালাবদল। হেমন্তের স্নিগ্ধ হাওয়া আর হিম হিম ভাব এ যেন শীতের আগাম বার্তা। শীতকালীন সময় আগে বালু খেজুরের রস দিত, মামার বাড়ি যাইতাম, পিঠা খাইতাম। দিন হয়ে আসছে ছোট, রাত হচ্ছে বড়। বইতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া। প্রকৃতির এই নীরব ভাষা কানে কানে যেন বলে যায় ভালোবাসার গল্প। কবির উপমায় এই সময়টা যেন প্রতিটি পলক গুনে গুনে চলা, প্রিয়জনের আসার পথের নীরব অপেক্ষা। হেমন্তের আলপনা পেরিয়ে শীতের আগমনের এই সময়টা প্রকৃতি সাজে নতুন সাজে। নতুন ধান আর খেজুর রসের মিষ্টি গন্ধ, অঘ্রাণের নদী, রাতের লক্ষ্মী প্যাঁচা আর ছাতিম ফুলের ঘ্রাণে মোহিত থাকে প্রকৃতি। খেজুরের রসে নবান্ন উৎসবের আমেজ, ঘরে ঘরে চলছে পিঠাপুলি তৈরির আয়োজন। খেজুরের রস দিয়ে রসের পিঠা বানাই, পুলি পিঠা বানাই, চিতই, বাপা পিঠা তো আসেই। শীতের আগমনী বার্তায় খোলে আয়ের নতুন পথ। একদিকে মেঠো পথে বেড়ে ওঠা খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি, অন্যদিকে শীতের রোদে ঝলমল করে মন জুড়ানো টাটকা সবজির হাসি। চোখে ভাসে সমৃদ্ধির সোনালী স্বপ্ন। আর এসব সবজি শীতের সকালের খাবারে যোগায় এক অন্য মাত্রা। বছরের এই সময়টাতে দিনের বেলায় মাঝারি গরম থাকলেও বাতাসে রয়েছে মৃদু শীতল আমেজ। আর ভোরবেলার কুয়াশা, ফসলের ডগায় শিশির, সবজির ঘ্রাণ আর সবুজ ধানক্ষেত সব মিলিয়ে হেমন্তের ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে রঙিন। তাই তো বেলা শেষে প্রকৃতি জানান দিচ্ছে আসছে আপামরের প্রিয় ঋতু শীত। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াতের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি। বৃহত্তর দল রাস্তায় নামলে সংঘর্ষের আশঙ্কা খসুর। দলীয় ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট বাতিলের অভিযোগ। দ্রুত পুনর্বহাল চায় বিএনপি সহ কয়েকটি দল, বিপক্ষে জামাত, এনসিপি। এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়। নিরাপত্তা নিশ্চিতে আবেদন করা হবে সরকারের কাছে। মিলেছে বুলেট প্রুফ গাড়ির অনুমোদন। এ ছিল দুপুরের সময়। এরপর বিকাল ৩টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ রোজা। বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরে। সঙ্গেই থাকুন সময়ের।